গাড়ি বের কর আসিফ, আমি বের হব। চমকিত নেই আসিফ শুধালো। কেন ভাই, আপনার শরীর তো এখনো দুর্বল। তোরে বাড়তি কথা বলতে বলি নাই আমি, দ্রুত গাড়ি বের করতে বলছি। আশুগঞ্জ যাব আমি। হৃদের বাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তেই ভয়ে চুপসে যায় আসিফ। মায়া খুঁজে হৃদ যে আশুগঞ্জ অব্দি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ, কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরে নাই। ভয়ার্থ আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ার জীবিত হওয়ার সত্যিটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা। মায়ার জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়াক্ট করতে না দেখে আসিফ আরো বেশি ভয় করলো হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এজন্য হৃদ হঠাৎ করে এমন গুমড়ে চুপ হয়ে আছে। শান্ত থাকা হৃদ আরো শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে না হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তিমতো শুয়ে পড়তে দেখে। আসিফ ধারণায় আসলো হয়তো হৃদ ওর সাথে শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা। আসিফ অনেকটা রয়ে শোয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পারছে না হার্ট ব্লকের জন্য। কানে সমস্যা হচ্ছে হৃদের, তাই। কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো তখন যখন হৃদের দক্ষ হাতে থাপ্পড় পড়লো ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন। জীবনে এই প্রথম মারলো হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল। ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক স্যালাইনের নল টেনে খুলে ফেলে দিল। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না, তবে সেও তৎক্ষণাৎ হৃদের পেছন পেছন ছুটলো হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে, আর হৃদকে পেছনে ডেকে বলতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে? ডাক্তার বলেছে আপনাকে রেস্ট নিতে। ভাই প্লিজ যাবেন না আপনি ভাই। হৃদ শুনল না আসিফের বারণ, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পিছন পিছন দৌড়ালো গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরো বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফের ছিল বেশি, তারই আরো ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল মায়া ভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরো একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পেছন পেছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল, আর হুমকি ধামকিও স্বরূপ এক ছুট বুঝিয়ে গেল আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টাই উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়, আসিফ যা বলে তাই করতে হয় তাকে। আর এজন্যই বিগত কয়েক আগে তাকে বলেছিল যে কোনো মায়া মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ের সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে। আজ মাহফুজের গালের আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলো পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুল তথ্যের জন্যেই তো মাহফুজ আসিফের হাতের শক্ত থাপ্পড় খেলো। তাই মাহফুজও ধীর মনে ঠিক করে নিল কাল সকালে সব কয়টাকে একটা করে থাপ্পড় লাগাবে শুধু আজকের থাপ্পড়টার জন্য। সকাল 6:15। সারা রাত ভোর ট্রেন জার্নির করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়া আর জুই। সঙ্গে রয়েছে মায়ার মায়া সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরে মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছয় তখন সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন জিএসসি মোড়, ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিক্সা থামতেই একে একে নিজেদের ব্যাকিং পত্র নিয়ে নেমে আসলো মায়া আর জুই। অপর রিক্সা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নের দিকে।
কাপড় চোপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক, আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়াদের রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরলো বাসার পথে। পেছন পেছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পিছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থের জন্য। এজন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎই কোথা থেকে কেউ একজন মায়ার ডান হাতের বাহু হ্যাচকা টানে মায়াকে সোজা করতে করতে মায়ার মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে কে? বলার মাঝেই কষিয়ে থাপ্পড় বসালো মায়ার ডান গালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারলো না আসলে মায়ার সাথে কিছু হয়েছে। বরং তবদা খেয়ে যাওয়ার ন্যায় মায়া ডানে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতে যাবে, তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসালো মায়ার। পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে উঠে চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকম সামনে তাকাতে চাইলো। তখনই মায়ার হালকা আবছা দৃষ্টিতে ভিড়ল কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখোদয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতের থাপ্পড় পড়ল মায়ার টনটন করা ব্যথার গালে, তাও একই ব্যক্তি থেকে। পরপর তিনবারের থাপ্পড়ে গালে চাপা সহ নড়ে ওঠে মায়ার, ব্যথা কাতরে উঠে সহ্য করতে না পেরে তখনই হু হু শব্দ করে কেঁদে ওঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া। তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগারাগি ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হবে। ক্রন্দনরত মায়া দুহাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ার চোখের দৃষ্টিতে ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখেই মায়া কান্নাটা আরো বাড়ালো ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করলো মায়ার বাহু টেনে কাছে টানায়। মুহূর্তের মাঝেই মায়ার বাহু হ্যাচকা টানে মুখোমুখি করে দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা কন্টিনিউয়াসলি। এত মিথ্যা আসে কোত্থেকে তোর? জবান খুললেই মিথ্যা বলিস। এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হস না? নাকি শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব? হৃদের কথায় ঘোর অপমান বোধ করলো মায়া। প্রথমত সে কিছুই করেনি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলা থাপ্পড় খেলো সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো। রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুইও মায়ার মামা বাসার ভেতরে গেল। এখন মায়াও তাদের পিছনে বাসার ভেতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথা থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারলো তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়া যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি। তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানের চেতে উঠল। মোচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমাকে, অসভ্য নেতা। আমি যত খুশি তত মিথ্যা বলবো, তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কে আমাকে মারার? নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার মায়া আতঙ্কের ন্যায় শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দুহাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে, কিন্তু মায়ার ছটফটে হৃদের হাত আরো শক্ত হয়ে আসলো মায়ার গালের মাড়ি চেপে ধরায়। মায়া গোঙালো। ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরো তেতে উঠল। রাগে রি করে শুধালো, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেখাই দিব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ।
ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে ধরলে হৃদ আহ শব্দে তৎক্ষণাৎ হাত ঝাড়া দিয়ে মায়া গাল ছেড়ে দিতে মায়া চেতন গলায় শুধালো। আমি মরলেও যখন রেহাই পাবো না তখন আপনি মরে যান আর আমাকে রেহাই দেন, তারপরেও রেহাই দেন। আমি আর পারছি না, আল্লাহর ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ। মায়ার কথায় হৃদ পুনরায় মায়ার বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকে চাইতি আমি যেন মরে যাই, সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম, যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আর একটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তেরাবি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না, পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্ম কুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার। সবকিছু ধোঁয়াশার ন্যায় ঠেকলো। মায়ার যতটুকু মাথায় আটলো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজি আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না, ক্ষমতা দাপটে এমনি চড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমানিত করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতা আমি আপনার আমার সাথে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধালো, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতামি, চিরশত্রু হোস তুই আমার। হইছে এবার, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হনহন করে উল্টো পায়ে হেঁটে গাড়ি থেকে চলে যায়। ঠিক যেই তেজে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ার প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ। হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করলো। তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া, তখন আজকে দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পেছন পেছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধ খোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পেছন পেছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদ থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতের রাতে, তাই এখন আর পাকাবো করে হৃদের পেছন পেছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পিছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখের উপর হাত ভাঁজ করে রেখে শোয়া। সারা রাত জার্নি করে ক্লান্ত বোঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তা, 8 ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত এসেছে পৌঁছিয়েছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খোঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়া বর্তমান অবস্থা সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদ গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছলো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। গাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতে চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়িটা। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাতে ঘড়িটা দেখতে চাইলো কয়টা বাজে, কিন্তু খালি হাত দেখে ওনার মনে পড়লো ঘড়ি এখনো পরা হয়নি হাতে। রাতে খুলে রেখেছি আর ফরজের নামাজ পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্রই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে সাথে এখনো মাথায় টুপি রয়েছে। উনি বিষণ্ণে এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল, বুঝতে পারলো এখনো সূর্য ওঠেনি।
এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খান বাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাছে, সেই ছেলে আপসী আজ এত সকালে দাদার বাড়ি চৌকাট মারলো। বিষণ্ণে আরব খান পাশের মালিককে প্রশ্ন করে বলল। এই আব্দুল, বাজে কয়টা বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের। না বড় স্যার, জানি না তো। আরব খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখলো হৃদ খালি পায়ে গাড়ি পিছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তেই বিষণ্ণে হতবাক হতবুদ্ধি হয়ে গেল আরব খান। অবাক করা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথা থেকে আসলো তাও বুঝতে পারছে না উনি। আরব খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে, তাও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে। আরব খান জোর গলায় হাঁক ছেড়ে হৃদকে আটকাতে চাইলো ডেকে, কিন্তু হৃদ থামলো না। শুনেও না শোনার মতো করে হনহনে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরব খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল। এই রিদ, কই যাচ্ছিস? এদিকে আই। আমার তো তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোথা থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাবার দাদির কাছে বলে দেব তোর ছ্যাঁকা খাওয়ার কথা, মনে রাখিস। হৃদ আরব খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভেতরে। সে জানে আরব খানের ডাকে সাড়া দিলে নানান উল্টোপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পিছন পিছনই যাচ্ছিল। আরব খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরব খানের ডাকে আমতা আমতা করলো, ইতস্তত বোধ করলো কাছে যেতেই। আরব খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক স্বরে বলল। এই রিদ ভাইয়ের বলদ, এদিকে আয়। ডাকছি না আমি, আয় বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরব খানের কাছে। সে জানে তাকে এখন আরব খান নিজের কথাই ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে এক ছুট বোকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা। হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আজ তো শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে উপরে টিকিট ধরিয়ে দিবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করলো না, বরং আরব খানের সামনে সেই বোকার মতন হাসলো। আসিফের বোকা হাসি দেখে আরব খানের সন্দেহ আরো গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল। বলদের মতন হাসছিস কেন? আমি কি তোর কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ। আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বোঝালো। আরব খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল। মুখে কি তালাও মারছত? আসিফ তাড়াহুড়ো করে বলল। না দাদা ভাই। আচ্ছা, তালা নাই তাই তো? শিওর তুই? জি দাদা ভাই। গুড। এবার তালাবিহীন জবান সুন্দর করে ফটাফট বলতো দেখি, তোরা দুই বলদ এত সকালে কোথা থেকে এসেছিস? যেটার ভয়ে ছিল সেটাই হলো। আরব খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো। এজন্য তো সে আসতে চায়নি, হৃদের পিছন পিছন পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আরব খানের ঈগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতন হেসে বলল। কোথাও থেকে আসেনি দাদা ভাই, এমনি এমনি আর কি। এমনই কি? আকাশ থেকে পড়ছ মাটিতে? না আসলে দাদা ভাই আমরা। আমতা আমতা করে বলল আসিফ। আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরব খান বলল। আমরা কি নিশ্চিত মারামারি করে এসেছি তোরা? হৃদের অবস্থা দেখেই বুঝতে যাচ্ছে। তোদের সাথে গরু বডিগার্ডগুলো কই আনিসনি সাথে? আরব খানের কথা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ। সত্যি লুকাতে পারে। আরব খানের কথা রেশ টেনে বলল। আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে দাদা ভাই, ঘন্টা দুয়েকের ভিতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এজন্য আমি আর ভাই আগেই চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোরা আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথা থেকে জুতা ফেলে পালিয়ে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যরাত ছিল বলে নতুন জুতা আর নেওয়া হয়নি।
আমার কাছে আলু বেসত হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই। তাহলে হৃদের জুতা ছিঁড়বে কিভাবে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস, বলতে পারিস না? আরাফ খানের কথাই হাসলো আসিফ, মাথা চুলকিয়ে বলল, এত জুতা জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর। হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলুস থুলুস পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না, যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়া হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুইও খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে, ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে চাচ্ছে, কিন্তু জিদ্দি মায়া সেই সব শুনতে নারাজ। রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া, আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়া বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, বাড়ির সবার জন্য মন পড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ার এমন যুক্তিহীন কারণটা কারো কাছে প্রযোজ্য নয় বলেই উপস্থিত সবাই বিরক্ত মায়ার উপর, কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না, শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সেই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ের হুলুস থুলুস কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে, মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ার কান্না আরো বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ার হাতে ফোনটা দিতে। জুইও তাই করলো, এক প্রকার জোর করে মায়ার হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়েই বসে থাকলো, তবুও হাতে নিল না, আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইলো। আসিফ মায়ার কান্নাকাটিতে হতাশায় ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তা বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে, তাই এখন যদি মারা পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায়, তাহলে মারার বাবা মা আরও টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে মায়ার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়ার কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ার মনে ধরতেই মায়ার কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরলো, ধীরে মাথা নাড়িয়ে বোঝালো মায়ার ভীষণ কষ্ট লাগবে। আসিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যে ফিরে আসবে, তখন মায়ার ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে, এখন কান্নাকাটি না করতে। মায়া কান্না কমে আসলে উত্তর করলো, সত্যি তো ট্রান্সফার করাবে আমাকে, পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না। আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করাবো। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা। আচ্ছা ভাই, রাখছি। তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, কান্নাকাটি করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখের মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। যা আগে গিয়ে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই, সারা জার্নি করেছি। খেয়ে দে, একটু ঘুমাবি, কেমন? আচ্ছা। আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানু হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটলো রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ার কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইলো। মায়ার ড্রয়িং রুমের থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ার পিছন পিছন জুইও গেল। মায়া রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতেই জুইয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ার গালের অবস্থা দেখেই আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ার মুখোমুখি দাঁড়িয়ে মায়ার গাল দেখে অস্থিরতার প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ার গাল দেখে জুই চট করে বুঝে ফেললো কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমন ভাবে মারলো জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা।
কিন্তু জুয়ের ব্ল্যাকমেইল করে আরিফের ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুয়ের। সেই জন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের উপর। রাগের মাথায় ছুট এটা সেটা বলে হৃদকে গালমন্দও করলো। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারলো সেটা। সেদিনকার মতন জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করেই চলে গিয়েছিল, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারো চোখে পড়লো না হৃদের থাপ্পড়ের বিষয়টা। আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে সেটা। জানাশোনার মধ্যে শুধুমাত্র জুইও জানতো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনের কারো সঙ্গেই দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্থ মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ইগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো হৃদ যেন মায়ার অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 4:15 তীব্র অনীহা নিয়ে রিকশায় চড়ে বসলো মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুয়ের জোরাজুরিতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারলো না। বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়েই মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশায় করে গেলে 5-7 মিনিটের মতন লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের ওপর বইপত্রে ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থ বেড়ে। রিকশা চলল আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রী মতন আশেপাশটা চোখ বোলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশা হুট তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশা পিছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়লো, চোখ খিচে বন্ধ করে কারো ভয়ে। আর মনে মনে আল্লাহ নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ার চলন্ত রিকশা হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করলো হয়তো ও কলেজ গেটে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করেই আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটলো সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যেই আকস্মিক মায়ার কাঁধের ব্যাগটা পেছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তারা কিসের? কই যান? আমাদেরকে একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতেই মায়া ভয়ার্থ হয়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, নত মস্তিষ্কের পেছন ফিরেই মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ার কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরি করলাম না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক সিটকালো মায়া। ছি, কি বাজে আপনি! ব্যাগ ছাড়ুন আমার, যাব আমি। মায়ার কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ার ব্যাগে। হৃদ মায়ার ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম। তার আগে আপনার সাথে আবার হিসাব নিকাশ শেষ করি। তারপর শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পিছনে বাজে কথা বলেন। ঘটনা কি সত্যি? হৃদের পরপর আচরণের মায়ার ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ার পিছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতামি হৃদের সাথে মায়ার তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলেছি, দরকার পড়লে আরো বলবো। আপনি আসলে একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ার তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ার ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ার দুহাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই। আমার এলাকায় থেকে আমার নামই বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকার বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে বলা আজই বের করছি। দে বন্দুক দে আমার।
হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ি ডেস্কে থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ছটছর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ার দিকে তাকালেও হৃদ বিরক্তির চোখে আশেপাশে তাকায়। সকাল হওয়ায় আশেপাশে মানুষজন বেশ আছে। মায়া এমন মরা কান্নায় রাস্তায় সিন ক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ার উদ্দেশ্যে। এই মেয়ে চুপ চুপ চুপ, মরার কান্না করছো কেন? আমি কিছু করছি? হ্যাঁ, চোখে এত পানি আসে থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব কয়টা গুলি তোমার পেটে চালান করবো এক্ষুনি। চুপ। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে হৃদের হাতের বন্দুকের ভয়ে। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখলো মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ার দুহাত আড়াআড়ি অবস্থায় নিচের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে, সেই সবটুকু সাহস ফুঁস হয়ে যায় মুহূর্তে হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল,